গণমাধ্যমে যে খবরটা আছে সেটি হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে এবং মার্কিন একটি গণমাধ্যম এই খবরটি দিয়েছে। যদি তাই হয় তাহলে নতুন করে যুদ্ধ কোন দিকে মোড় নিতে যাচ্ছে? আমরা তো কম বেশি জানি যে ইসরায়েল এবং হামাসের সাথে গত কয়েক আসলে দশক ধরেই তো এই যুদ্ধ চলছে। এখন যদি হিজবুল্লাহর সাথে শুরু হয় ইসরায়েলের যুদ্ধ, তাহলে আসলে ওই অঞ্চলগুলোর আসলে বলা যায় পরিস্থিতি কী হতে যাচ্ছে। ডক্টর ফরিদ হোসেন যুক্ত আছেন আমাদের সাথে, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ডক্টর ফরিদ হোসেন, শুভ সকাল, স্বাগত এই কথা সকলে আলোচনায়। এই যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের একটা আশঙ্কা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণমাধ্যমে খবর দিয়েছে, আপনার দৃষ্টিতে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং শুভ সকাল। আপনি সহ একাত্তর টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। আপনি যথার্থই বলেছেন, যেটি হলো যে আসলে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যে সংঘাত বিশেষ করে সেটি কিন্তু চলমান। সেটি আমি যদি বিশেষ করে বলি, যেটা হলো যে গত অক্টোবর 7 অক্টোবর 2023 সালে যখন আহ, হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তারপর থেকে যদি আপনি দেখেন এই পর্যন্ত প্রায় 7,400-র মতো কম্বাইন অ্যাটাক হয়েছে। আপনি যদি বলেন বিটুইন হিজবুল্লাহ এবং ইসরায়েল, এবং ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু 6,142টি আপনার অ্যাটাক কিন্তু হিজবুল্লাহর উপরে হয়, এবং অন্যদিকে হিজবুল্লাহ কিন্তু 1,258টি অ্যাটাক হয়, এবং যার ফলশ্রুতিতে মৃতের সংখ্যা কিন্তু 564 জন। আমি এটি বলছি, সেটি হলো যে আহ, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আহ, গত 1 বছরের যে রিপোর্ট সেটি। একটি বিষয় আপনি যদি দেখেন, যেটা হলো যে হিজবুল্লাহ কিন্তু সবাই আমরা জানি, সেটি হলো যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভারী সশস্ত্র নন স্টেট গ্রুপ এর মধ্যে একটি, এবং তাদের শক্তি কিন্তু হামাসের চেয়ে 10 গুণেরও বেশি। এটা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট এবং মিলিটারি এক্সপার্টদের ভাষ্য অনুযায়ী। তবে ইসরায়েলের যে বিষয়টি, বিশেষ করে হিজবুল্লাহ কিন্তু অল আউট ওয়ার বা আমরা ফুল ফেজ ওয়ার কিন্তু চাবে না, খুব সহজে কিন্তু হিজবুল্লাহ চাবে না। আপনি জানেন, যেটা হলো যে যদি ইসরায়েল হেজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ায়, আপনি এটার কনসিকুয়েন্সেস অনেক বেশি। তারপরে কিন্তু এটা অ্যাসাইমেট্রিক একটি ওয়ার হবে, একটি অসম ওয়ার হবে। কিন্তু হিজবুল্লাহর ক্ষেত্রে আপনি যদি দেখেন যে হিজবুল্লাহর আহ, আমরা আমরা বরাবরই জানি, যেটা হলো যে ইসরায়েল সমর্থিত, ইসরায়েল ফান্ডেড একটি মিলিশিয়া বাহিনী, এবং হিজবুল্লাহর সাপোর্টে কিন্তু হামাসও কাজ করবে, অন্যদিকে হুতি সহ। আপনি যদি দেখেন যে ইরাক এবং সিরিয়ার বান্ধবে, বিশেষ করে সিরিয়া মিলিশিয়ারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আহ, একটি বিষয় যেটি হলো যে আপনি যেটি বলছিলেন, যে এই যুদ্ধের ব্যাপ্তি ডেফিনেটলি হামাস এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপ্তির চেয়ে অনেক বেশি হবে, এবং এই যুদ্ধের যে নেতিবাচক প্রভাব সেটি আরো বেশি ভয়ঙ্কর হবে। বিশেষ করে আপনি যদি দেখেন, যেটা হলো যে হিজবুল্লাহ অ্যাটাকের ফলে কিন্তু 2006 সালে কিন্তু ইসরায়েলও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ সর্বশেষ যুদ্ধ হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, যেটিকে আমরা আনফিনিশড ওয়ার বলে থাকি, যে কোনো পক্ষেই আসলে জয়ী বা বিজয়ী পরাজিত হয়নি। তো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন, যেটা হলো যে হিজবুল্লাহ কিন্তু সিকিউর আপনার সাপ্লাই অফ আপনার আর্মস রয়েছে, বিশেষ করে ইরান কাছ থেকে। ইরানের সকল আধুনিক যে যুদ্ধ প্রযুক্তি, অস্ত্র, সেগুলো কিন্তু বরাবরই কিন্তু হিজবুল্লাহ সেটা সাপোর্ট পেয়ে থাকে। আর অন্যদিকে যেটি সাম্প্রতিক সময় আপনি যদি দেখেন, যে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের যেটা নিয়ে তারা সবচেয়ে বেশি প্রাউড ফিল করে, সেটি হলো আয়রন ডোম এন্টি মিসাইল ব্যাটারি, যেটি এন্টি মিসাইল লাইক ডিফেন্স সিস্টেম, সেটিও কিন্তু হিজবুল্লাহর আহ, আঘাতে কিন্তু তারা কিন্তু বিস্মিত হয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর কাছে ওই রকম লেটেস্ট টেকনোলজি রয়েছে, যেটি হলো যে আয়রন ডোম আঘাত করতে সক্ষম। আহ, এটি বিপর্যস্ত হবে কিনা সেটি পরের বিষয়। আর আর অন্যদিকে যেটি হলো যে হ্যাঁ, ইরান ফ্যাক্টর ছাড়াও আপনি যদি দেখেন, যেটা হলো যে হিজবুল্লাহ ইরানের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ব্যালেন্সার হিসেবে কাজ করে মিডল ইস্ট, এবং মিডল ইস্টে আহ, ইসরায়েলের সরি ইরানের হার্ড পাওয়ারের সবচেয়ে বড় সোর্স হলো হিজবুল্লাহ। সো হিজবুল্লাহর এগেনস্টে ইসরায়েলের যুদ্ধ ঘোষণা পরোক্ষভাবে কিন্তু ইরান এই যুদ্ধে জড়িয়ে পড়বে, এবং এই যুদ্ধ কিন্তু ডেফিনেটলি সিরিয়া এবং ইরাক পর্যন্ত এটি ছড়াবে। এবং অন্যদিকে আপনি যদি দেখেন, যে সাম্প্রতিক সময় অভিযোগ করা হচ্ছে যে ইসরায়েল সাইপ্রাসের বিশেষ করে এয়ারবেস এবং মিলিটারি বেস ব্যবহার করছে, এবং সেখানে বিশেষ করে ইসরায়েলের এবং এই হিজবুল্লাহর বিরুদ্ধে অ্যাটাক হলে কিন্তু সাইপ্রাসের ঘাঁটি ব্যবহার করতে পারে। এবং
হিজবুল্লাহর সেক্রেটারি বিশেষ করে নাসরুল্লাহ সে কিন্তু ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, যদি এই যুদ্ধে সাইপ্রাসের গাড়ি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সাইপ্রাস এই যুদ্ধের অংশ হবে। এবং তার মানে কি হলো, আপনি যদি দেখেন যেটা হলো যে ইউরোপ এই যুদ্ধের অংশ হয়ে যাবে। এবং টার্কিশ আপনি যদি মানে ফরেন মিনিস্ট্রিও কিন্তু এটা সতর্ক করেছে, যেটা হলো যে এই যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে যদি ইসরায়েল অল আউট ওয়ারে জড়িয়ে পড়ে সেটি কিন্তু মিডল ইস্ট জুড়ে ছড়িয়ে পড়বে। এবং এইটার জিওইকনমিক একটি বড় কনসিকুয়েন্স হলো, যেটি হলো যে আপনি জানেন যেটা হলো যে ভূমধ্য সাগরের একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে সি লাইন অফ কমিউনিকেশন মিডল ইস্টের যে জ্বালানি সরবরাহ, আমি যেটা বলবো যেটা হলো যে সিকিউর এনার্জি সাপ্লাই, সেগুলো কিন্তু বিঘ্নিত হবে এবং গ্লোবাল এনার্জি সাপ্লাই কিন্তু একটি বড় প্রভাব ফেলবে এবং এই গ্লোবাল ইকোনমিতে কিন্তু একটি বড় প্রভাব ফেলবে। যার ফলে কিন্তু আপনি দেখেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বরাবরই কিন্তু এই যুদ্ধকে উৎসাহিত করে যাচ্ছে। এবং মিডল ইস্টে যারা বিশেষ করে আমেরিকান, কিন্তু আপনার কাছে কি মনে হয়, যেহেতু বাইডেনের প্রশাসন এই যুদ্ধকে উৎসাহিত করছে, কিন্তু তাদের দেশে তো এই যুদ্ধ বন্ধ করবার এক ধরনের আন্দোলনও হয়েছে এবং যেটির প্রভাব এবার নির্বাচনে পড়তেও পারে বলে অনেকে তাদের গণমাধ্যম আসলে বলছে। কারণ দিনকে দিন তাদের যেভাবে লিভিং কস্ট বাড়ছে, ছাত্ররা বারবার যেটা বলছে যে যুদ্ধের পিছে খরচ না করে তাদের জন্য উন্নয়নে যেন বাইডেন সরকার কাজ করে। এখনও যদি বাইডেন সরকার অথবা এর পরবর্তী যেই আসুক তারাই যদি এই যুদ্ধের উপরই নিজেদের অনেক বেশি ফোকাস রাখে, তাহলে আপনার কাছে কি মনে হয় আমেরিকায় যে কোনো ধরনের ভারসাম্যহীনতা তৈরি হবে কিনা বড় আকারে? আপনার কাছে কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, এক্ষেত্রে আমেরিকার ভূমিকা কিন্তু সত্যি একটু রেডিকুলাস। আপনি যদি দেখেন যেটা হলো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই যুদ্ধের বিপক্ষে, বিশেষ করে এই যুদ্ধ যাতে ব্যক্তি মিডল ইস্টে না ছড়ায় সেটার বিপক্ষে। আবার কিন্তু বাইডেন পেন্টাগন কিন্তু আশ্বস্ত করেছে যদি হেজবুল্লাহর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পেন্টাগন রেডি টু সাপোর্ট ইসরায়েল। তারপরে এটা একটা আপনি যদি দেখেন যেটি হলো যে একটি দ্বিমুখিতা, একটি হ্যাঁ ডেফিনেটলি আমেরিকার অধিকাংশ মানুষ কিন্তু এই যুদ্ধ চায় না। আপনি সর্বশেষ জরিপেও যদি দেখেন, আমি ইতিপূর্বে আপনাদের চ্যানেলে বলেছি, সেটি হলো যে ডেমোক্রেটদের অর্ধেকেরও বেশি, মোর দেন 50% তারা কিন্তু মনে করে যেটা হলো যে ইসরায়েল মিডল ইস্টে যেটা করছে, বিশেষ করে গাজায় যেটি করছে সেটি কমপ্লিটলি জেনোসাইড। এবং সেটি কিন্তু সেই জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দায় রয়েছে। এবং যার ফলশ্রুতিতে কিন্তু আপনি যদি দেখেন যে হলো ইয়াং জেনারেশনের মধ্যে আন্দোলন বিশেষ করে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে এন্টি ওয়ার যে মুভমেন্ট বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে, সেটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। বাট আমি যে বিষয়টি আপনি দেখেন সেটি হলো যে ইসরায়েল কিন্তু আমেরিকান স্কলার বলেন ওয়েস্টার্ন স্কলারদের মতো ইসরায়েলকে কিন্তু ইভেন আপনি আমি যদি বলি যেটা হলো যে আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট জন মেয়ার শাইমারের ভাষ্যমূলক ইসরায়েল কিন্তু অ্যাপার্থাইড স্টেট, ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র। এবং ইসরায়েলের যে কতগুলো অপশন ছিল সেটি হলো যে গ্রেটার ডেমোক্রেটিক ইসরায়েল প্রতিষ্ঠা করা, যেটার অংশ হতে পারে দখলকৃত গাজা এবং তার আশেপাশে অঞ্চলগুলো। আর সেকেন্ড তাদের যে অপশন সেটি আমরা বলতে পারি সেটা হলো টু স্টেট সলিউশনস। এবং এই টু স্টেট সলিউশন কিন্তু তারা টু স্টেট সলিউশনে কিন্তু তারা কোনোভাবেই চাচ্ছে না। গ্রেটার ডেমোক্রেটিক ইসরায়েলি কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো ধরনের ইন্টেনশন নেই। হামাসকে ডিস্ট্রয় করা কিন্তু তাদের একমাত্র ইন্টেনশন। যেহেতু অ্যাপার্থাইড স্টেট, সেটি হলো যে ইসরায়েলের টার্গেট হলো যে এথনিক্যালি ক্লিন গাজা, এথনিক্যালি ক্লিন গাজা অর প্যালেস্টাইন। তারা জাতিগতভাবে তার ধ্বংস করতে চায়। এথনিক্যালি ক্লিন গাজা মিশন যদি তারা সাকসেসফুল হয় তাহলে কিন্তু হামাসও নিশ্চিন্ন হবে এবং সাধারণ জনগণ, সাধারণ প্যালেস্টাইনে কিন্তু নিশ্চিন্ন হবে। আপনি দেখেন গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 40 জনের মতো সাধারণ মানুষ মারা যায়। ইসরায়েল কিন্তু এই যুদ্ধে পুরোপুরি ব্যর্থ। ইসরায়েলের কিন্তু কোনো সফলতা নেই ইসরায়েলের, কারণ আপনি যদি দেখেন যে হামাসের শক্তি কিন্তু নিশ্চিন্ন হয়নি। এবং ইসরায়েলের বিশেষ করে অন্যান্য যে যারা বিশেষ করে হুতি, তাদের শক্তি কিন্তু আপনি যদি বলেন যেটা হলো যে তারা কিন্তু নিশ্চিন্ন হয়নি। হেজবুল্লাহ কিন্তু আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি দেখেন 2006 সালে হিজবুল্লাহ যে বিশেষ করে তাদের যে শক্তি সামর্থ্য ছিল মিলিটারি, সেটি কিন্তু অনেক প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের এখন অ্যাক্টিভ আপনার যোদ্ধার সংখ্যা 1 লাখেরও বেশি। এবং তাদের মধ্যে আধুনিক মিসাইল সিস্টেম থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম তাদের কিন্তু রয়েছে।
ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ইসরায়েলের যে লক্ষ্য মানে ইসরায়েলের এই যে যুদ্ধ বা প্ল্যান সেটাতে পলিটিক্যালি কিভাবে এটা সলভ হবে সেক্ষেত্রে তার সম্পর্কে কিন্তু ইসরায়েলের কোনো স্পষ্ট ধারণা নেই। আর সে ইসরায়েল ধারণা যদি আসলে এটা দেয়নি। আলোচনা আসলে শেষ করতে হচ্ছে ডক্টর ফরিদ হোসেন। নিশ্চয়ই আগামীতে আবার আলোচনা হবে আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে, নিশ্চয়ই তখন আবারও যুক্ত হবেন।